আসসালামু আলাইকুম দর্শক। সাম্প্রতিক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন রাজনৈতিক বিশ্লেষক। যে রাজনৈতিক দলের গ্রুপিং খুব স্বাভাবিক। অনেক সময় এই গ্রুপিংটা একটা হেলদি ব্যাপার হয়ে থাকে, যে দলের ভেতরে এই পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা অনেক সময় পজিটিভ একটা ভাইব তৈরি করে। কিন্তু বিএনপির যে বর্তমানে ক্ষমতাসীন রাজনৈতিক দল, সেখানে একটা নতুন ধরনের গ্রুপিং তৈরি হচ্ছে। এক্সিস্টিং যে দলাদলি আভ্যন্তরীণ গ্রুপিং থাকে সেটা তো আছেই, এর সাথে নতুন হলো লন্ডন গ্রুপ ভার্সেস বাংলাদেশ গ্রুপ। আপনারা জানেন যে 2008 সালে মুচলেকা দিয়ে আর কোনোদিন রাজনীতি করবেন না, এই ধরনের একটা মুচলেকা দিয়ে সেই সময় তারেক রহমান লন্ডনে চলে গিয়েছিলেন। এবং তিনি লন্ডনে যাওয়ার পরে সেখানে প্রায় 17 বছর ছিলেন। 17 বছর শেষে তিনি গত বছরের 25শে ডিসেম্বর ফেরেন। তিনি লন্ডনে থাকার সময় বাংলাদেশ থেকে কয়েকজন গিয়েছিল তার সাথে, তারাও পরবর্তীতে লন্ডনে ছিলেন তারেক রহমানের সাথে। আবার লন্ডনে যারা ছিলেন তাদের একটা গ্রুপ তারেক রহমানের সাথে যোগ হয়েছিল। তারেক রহমান সেখান থেকে রাজনীতি করতেন, তার একটা টিম ছিল, সেই টিমের নানামুখী কর্মকাণ্ড ছিল। তো এবার যখন লন্ডন থেকে তিনি ফিরলেন এবং প্রধানমন্ত্রী হলেন, তখন এই লন্ডন গ্রুপ আর বাংলাদেশ গ্রুপের দ্বন্দ্বটা প্রকট হয়ে উঠেছে। বাংলাদেশ গ্রুপ হলো তারা যারা এই গত 17 বছর, বিশেষ করে 15 বছর আওয়ামী লীগ সরকারের আমলে দেশে থেকে রাজনীতি করেছে, বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হয়েছে, তাদের অনেকেই জেল জুলুম নির্যাতন সহ্য করেছে। তো আজকে দল যখন ক্ষমতায়, তখন স্বভাবতই তাদের একটা প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশাটা একদিকে যেমন ব্যক্তিগত প্রাপ্তির, রাজনৈতিক প্রাপ্তির অবশ্যই, আর একদিকে হলো যে রাজনৈতিক তাদের যে কর্মসূচি কার্যক্রম সেটি নিয়েও তাদের একটা প্রত্যাশা ছিল। কিন্তু এখন দেখা গেছে যে তারেক রহমানকে ঘিরে আছে মূলত লন্ডন গ্রুপ। আর যেটা বলছিলাম যে লন্ডন গ্রুপের আবার দুইটা অংশ। একটা অংশ যারা বাংলাদেশ থেকে গিয়েছিলেন তারেক রহমানের সাথে পরবর্তীতে কাজ করেছেন, আর একটা হলো যে লন্ডনে যারা ছিল। এই লন্ডন গ্রুপের বিরুদ্ধে তারা যখন লন্ডনে থেকে তারেক রহমানের সাথে থেকে বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে যুক্ত ছিলেন, তখন তাদের অনেকের বিরুদ্ধেই কিন্তু কমিটি বাণিজ্য, চাঁদাবাজি সহ নানা রকমের অভিযোগ ছিল। তো সেই তারাই তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হলেন, তারা বাংলাদেশে ফিরে এসেছেন, তাদের অনেকে এমপি হয়েছেন, তাদের কেউ কেউ উপদেষ্টা হয়েছেন। তো এখন তাদের এই চোখে উপস্থিতিটা চোখে পড়ছে, এবং যারা যে গ্রুপটা বাংলাদেশের থেকে নির্যাতন সহ্য করেছে, জেল জুলুম সহ্য করেছে, আন্দোলন করেছে, তাদের অনেকেই আজ হতাশ হয়ে আছে। এবং তারা মনে করছে যে তারেক রহমান অনেক বেশি লন্ডনের উপরে নির্ভরশীল, লন্ডন ফেরতদের উপর নির্ভরশীল। এবং লন্ডন ফেরতদের এক অংশের গ্রহণযোগ্যতা আবার ভালো। যেমন ধরেন, প্রধানমন্ত্রীর যে প্রেস সচিব সালেহ শিবলি, তিনি কিন্তু বাংলাদেশেই একজন সাংবাদিক হিসেবে কাজ করতেন, প্রতিষ্ঠিত ছিলেন। এবং এই সালেহ শিবলিদের যে গ্রুপটা ছিল সাংবাদিকদের, তারা কিন্তু দলমতের ঊর্ধ্বে তাদের একটা গ্রহণযোগ্যতা ছিল। তারা রিপোর্টার্স ইউনিটিতে নেতৃত্ব দিয়েছে, তাদের আরো কয়েকজন ছিল। তো সালেহ শিবলিরা যখন ফিরে এসেছে, তারেক রহমানের প্রেস সচিব হয়েছে, তখন সেটা কিন্তু সাংবাদিক মহল, বিশেষ করে যারা বিএনপি ঘরানার, তারা অধিকাংশই মেনে নিয়েছে। পাশাপাশি এই যে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, তিনি এসে যেভাবে কাজ করছেন, তাকে ইভেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরেও তার গ্রহণযোগ্যতা তেমন নেই। এবং তিনি আসার পরে যেভাবে কথা বলছেন, যেভাবে ধমক ধমক দিচ্ছেন, তাতে তার পররাষ্ট্র বিষয়ক জ্ঞান নিয়েও প্রশ্ন উঠেছে। এবং এটাও প্রশ্ন উঠেছে যে তিনি কি বর্তমান সরকারের পররাষ্ট্র নীতি নির্ধারণ করেন কিনা। তিনি একদিকে ভারতকে শাসাচ্ছেন, আবার বলছেন চীন ভারতের মাঝখানে বল হবে না, রেফারির ভূমিকায় যাবে। তো তাকে কেন রেফারির ভূমিকা নিবে, এটা নিয়ে কিন্তু বিএনপির ভেতরেই কথা হচ্ছে। বিএনপির যে অংশটা রাজনীতি করেছে, যাদের ব্যক্তিগত রাজনৈতিক প্রাপ্তির একটা প্রত্যাশা ছিল, তাদের অনেককেই দল ডাকেনি, আবার কাউকে কাউকে দলের পক্ষ থেকে ডেকে বলা হয়েছে যে আপনাদের কথা ভাবছি, কিন্তু প্রায় 3 মাস হতে চললো, তাদের কথা যে ভাবছে সেরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তো এটা নিয়ে স্বভাবতই তাদের ভেতরে একটা হতাশা আছে। এর বাইরেও সরকারের পারফরমেন্স নিয়েও কিন্তু তারা খুব একটা আশাবাদী হতে পারছে না। আমার একাধিক সূত্রের মাধ্যমে বিএনপির নেতাদের সাথে যোগাযোগ করে আমি যে তথ্যগুলো পেয়েছি, তাতে বর্তমান বাংলাদেশের সমস্যার সমাধানে তারেক রহমানের সরকার
দক্ষতার পরিচয় দিতে পারছে না। তার মধ্যে এই যে যে হামের শিশু মৃত্যু হচ্ছে, যেটা সরকারিভাবে 4 শতাধিক, বাস্তবে সম্ভবত এটি 1,000 ছাড়িয়ে গেছে। তো এই যে হাম ম্যানেজ করার দায় প্রথমে চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের উপরে দেওয়ার, তারপরে সেটা ধোপে টেকেনি, তারপরে যেটা বলা হচ্ছে যে ইউনূস সরকারের দায়। এটা ঠিক আছে যে ইউনূস সরকারের ব্যর্থতাই আজকের এই ক্রাইসিস প্রাদুর্ভাবের জন্য দায়ী, কিন্তু বিএনপি ক্ষমতায় এসে যা যা করণীয় ছিল তারা শুরুতে তা করেনি, এবং বিএনপি স্বাস্থ্যমন্ত্রীর বিভিন্ন যে উক্তি, তার যে বাচালপনা, সেটা নিয়েও কিন্তু সমালোচনা বিএনপির ভেতরেই আছে। যেমন তিনি বলছেন ছোটবেলায় তার হাম হয়েছিল, হাম সিরিয়াস কোনো অসুখ নয়। যেখানে সারা পৃথিবী বলছে যে বাংলাদেশে হামের একটা ক্রাইসিস চলছে, সেখানে স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্যটা কিন্তু মানে মানুষ ভালোভাবে নেয় নাই। হুমায়ুন কবির সরকারের জন্য অ্যাসেট না বোঝা, এই প্রশ্ন বিএনপির দলের ভেতর থেকেই উঠেছে। বিএনপিরই অনেক নেতা এই যখন এই যে তেল সংকটটা হলো, যে এই তেলের স্টেশনে পাম্পে যে কিলোমিটারের চেয়ে বেশি দীর্ঘ লাইন, 8 ঘন্টা 10 ঘন্টা অপেক্ষা করে 20 লিটার তেল পাওয়া, বা এগুলো নিয়ে যে দেশব্যাপী একটা অসন্তোষ তৈরি হয়েছিল, সেটা নিয়েও কিন্তু বিএনপির লোকজন তাদের ভেতরে একটা ক্ষোভ তৈরি হয়েছিল যে সরকার কেন ম্যানেজ করতে পারছে না। এবং কাকতালীয়ভাবে হঠাৎ করেই একদিন দেখা গেল যে আর তেলের সমস্যা নেই, এই পাম্পে আর সেই লাইন নেই। তার মানে এটা যে ব্যবস্থাপনা সংকট ছিল, এবং এই ব্যবস্থাপনা সংকটের মধ্য দিয়ে একটা সিন্ডিকেট টাকা হাতিয়ে নিয়েছে কিনা, এটা নিয়েও বিএনপির ভেতরে আলোচনা আছে। এছাড়া দেশে যখন একটা বড় রকমের ক্রাইসিস চলছে অনেক দিক দিয়ে, বিশ্ব পরিস্থিতির দিকে তাকিয়ে দেখুন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সেই একটা ইম্প্যাক্ট তো আমাদের উপরে ছিল, তারপরে ইরান আমেরিকা ইসরায়েলের যে সংঘাত, তার একটা বিশ্বব্যাপী যে প্রভাব, সেটা বাংলাদেশে এসে পড়েছে। তো সেই অবস্থায় হাম, কৃষকের সমস্যা, তেলের সমস্যা, টাকা নেয় ব্যাংকের থেকে ধার করে সরকার চলছে, তো এই ক্রাইসিসগুলোকে বিএনপিরই এই নেতৃবৃন্দ মনে করছে যে সরকার যথাযথভাবে অ্যাড্রেস করছে না। বরং যে মুহূর্তে অ্যাড্রেস করার কথা ছিল, দরকার ছিল, তখন দেখা যাচ্ছে যে সরকার প্রধান কোনো একদিন সিনেমা দেখতে যাচ্ছেন, কোনো একদিন নাটক দেখতে যাচ্ছেন, কোনো একদিন গো কার্ট বাচ্চাদের গাড়ি চালাচ্ছেন, কোনো একদিন ড্রাইভ করছেন। তো এই বিষয়গুলো বিদেশের কনটেক্সটে এটা খুব স্বাভাবিক বিষয়, কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে এটা ঠিক কিনা সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আমাকে একজন বিএনপির নেতা বললেন যে সেই রোম যখন পুড়ছিল তখন নীরব বাঁশি বাজাচ্ছিল। তো বাংলাদেশের অবস্থা অনেকটা তার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষের সংকট এই সরকারের শীর্ষ পর্যায়কে স্পর্শ করতে পারছে না। সরকার প্রধান কিন্তু আজ পর্যন্ত আমি যতদূর জানি কোনো হাসপাতালে গিয়ে কোনো হামের রোগী দেখতে যাননি। সংসদে হাম নিয়ে কোনো আলোচনা হয়নি। একটি দম্পতি, তারা 11 বছর চেষ্টা করে সন্তান পায়নি, পরে অনেক চেষ্টার পরে তারা টেস্ট টিউবের মাধ্যমে একটা সন্তান পেয়েছিল, সেই বাচ্চাটাও হামে আক্রান্ত হয়ে মারা গেছে, এবং এটা দেশে বিদেশে তুমুল আলোড়ন তুলছে। বিএনপি হয়তো বাংলাদেশের মিডিয়া নিয়ন্ত্রণ করে মনে করছে যে যেমন উট যেমন বালির মধ্যে মুখ ঢেকে রেখে তার পরিপার্শ্ব দেখে না, মরুভূমিতে ঝড় হলে টের পায় না বা উপেক্ষা করে, তো বাংলাদেশ সরকারের অবস্থা ওরকম হয়েছে। কিন্তু বিএনপির ভেতর থেকেই প্রশ্ন উঠছে যে অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? দেখা যাক বিএনপি তার আভ্যন্তরীণ এই দ্বন্দ্ব, এই লন্ডন গ্রুপ বাংলাদেশ গ্রুপের বিভেদ, এগুলো কিভাবে মোকাবেলা করে, এবং এসব মোকাবেলার পাশাপাশি তাদের যে মূল দায়িত্ব সরকার হিসেবে বাংলাদেশের মানুষের সমস্যার সমাধান করা এবং দেশটাকে ভালোভাবে পরিচালনা করা, সেটা তারা এখন পর্যন্ত যা দেখছি তাতে তো খুব আশাবাদী হওয়ার মতো কিছু দেখছি না। দেখা যাক তারা কি করে। প্রিয় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করে একটি অডিও বার্তা নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। অডিও বার্তাটি হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, যিনি 24 আগস্ট থেকে দিল্লিতে আছেন। গত 1.25 বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ক্ষমতায় নেই আওয়ামী লীগ। দলটির কার্যক্রম বর্তমানে সরকারি নির্বাহী আদেশে নিষিদ্ধ। দলের শীর্ষ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঝুলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের পরোয়ানা।
তবুও গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের অলিগলিতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত এই দলটির ঝটিকা মিছিল ও নেতাকর্মীদের গ্রেপ্তারের খবর নিয়মিত সংবাদ শিরোনাম হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে শেখ হাসিনার সর্বশেষ অডিও বার্তাটি যেন রাজনৈতিক দাবা খেলায় একটি নতুন চাল হিসেবে আবির্ভূত হয়েছে, যেখানে তিনি প্রথমবারের মতো দেশে ফেরার সময় ঘোষণা করেছেন। বলেছেন আগামী 6 মাসের মধ্যে তিনি বাংলাদেশে ফিরবেন। প্রশ্ন হলো 21 মাস পর কেন তিনি প্রথমবারের মতো দেশে ফেরার জন্য একটি সময়সীমা ঘোষণা করলেন, যার বিরুদ্ধে মৃত্যুদণ্ড সহ একাধিক মামলায় শাস্তি ঘোষণা হয়েছে, যার বিরুদ্ধে 663টি মামলা আছে, যার ফেরা না ফেরার বিষয়টি দুটি দেশের কূটনীতিতে বড় একটি ইস্যু এবং যে ইস্যুটি বাংলাদেশের রাজনীতিতে বড় একটি স্পর্শকাতর বিষয়। তিনি কেন হঠাৎ করে 6 মাসের মধ্যে ফেরার বার্তা দিলেন নিজের দলের নেতাকর্মীদের? এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা 17 মে দলটির সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দেশব্যাপী ব্যাপক হারে মিছিল ও শোডাউন করতে চায়। সব মিলিয়ে শেখ হাসিনার অডিও বার্তা এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর মাঠের তৎপরতা বাড়ায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুধু আলোচনাই বাড়েনি, পর্দার আড়ালে বেশ কিছু নতুন মেরুকরণেরও খবর পাওয়া যাচ্ছে। সেসব খবর যদি সত্যি হয় তাহলে সামনে আসতে পারে বেশ কিছু চমক। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 24 5 আগস্ট থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আছেন দিল্লিতে। সেখান থেকে তিনি অনলাইনে দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেন, অডিও বার্তা দেন। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ সরকার পক্ষ থেকে বেশ কয়েকবার ভারতীয় সরকারের কাছে আপত্তি জানানো হয়েছিল। অবশ্য খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে বলেছিলেন ভারত সরকার কারো সামাজিক মাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে না। এর মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় হয়। আদালত অবমাননার আরেকটি মামলায়ও শেখ হাসিনার শাস্তি হয়েছে। ইউনূসের আমলে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে কূটনৈতিক ভার্বাল নোটও দিয়েছিল। তবে সেসব নোটের কোনোটিরই জবাব এখনো পর্যন্ত ভারত সরকার দেয়নি। মোহাম্মদ ইউনূস তার পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাহী আদেশে গত বছরের 12 মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল, যেটি বিএনপি সরকারও বহাল রেখেছে। দেশীয় আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনা থাকা সত্ত্বেও ইউনূসের সরকার ও তার মিত্র রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়নি। এর মধ্যে বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচনের আগে ভারতীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শেখ হাসিনার বেশ কয়েকটি ইমেইলে দেওয়া সাক্ষাৎকার গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছিল। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া অডিও বার্তা, আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারগুলোতে তিনি এতদিন জুলাই আন্দোলন, তার বিচার, এসব কিছুকে তিনি এবং তার দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে তুলে ধরেছেন। এসব বক্তব্যে তিনি বিভিন্ন সময় দেশে ফেরার কথাও বলেছেন। তবে ঠিক কবে ফিরবেন সে বিষয়ে সুনির্দিষ্ট করে এতদিন কিছুই বলেননি। সম্প্রতি দলীয় নেতাকর্মীদের সাথে অনলাইনে শেখ হাসিনা বলেছেন, এমন একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে চলতি সপ্তাহে ভাইরাল হয়েছে। দলীয় নেতাকর্মীরা যখন স্লোগান দিচ্ছিলেন ওই ক্লিপে তখন শোনা যায় শেখ হাসিনা বলেছিলেন, সাবাস, এভাবেই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। দলীয় নেতাকর্মীরা প্রত্যুত্তরে বলেছিলেন, আপনি ফেরত না আসা পর্যন্ত আন্দোলন চলবে। তখন শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি ফেরত আসবেন, অবশ্যই আসবেন এবং খুব শিগগিরই ফেরত আসবেন। এরপর তিনি বলেন 6 মাসের মধ্যে তিনি ফেরত আসবেন। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে শেখ হাসিনা এতদিন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে যেসব বার্তা দিয়েছেন, এমনকি এতদিন দিল্লিতে দলের যেসব শীর্ষ পর্যায়ের নেতা তার সাথে দেখা করেছেন, তাদেরকেও এতদিন দেশে ফেরার কথা বললেও কোনো সময় উল্লেখ করেননি যে সময় তিনি বাংলাদেশে ফেরত আসবেন। সবশেষ গত 7 মে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের 10 জনের একটি দল দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সাথে দেখা করেছেন। ওই টিমের 2 জন সদস্য জানিয়েছেন 6 মাসের মধ্যে ফেরার কথা শেখ হাসিনা তাদেরকেও জানিয়েছেন। ওই টিমে ছিলেন এমন একজন সাবেক প্রতিমন্ত্রী জানিয়েছেন শেখ হাসিনা কমপক্ষে 3 বার সুনির্দিষ্টভাবে 6 মাসের মধ্যে ফেরার কথা বলেছেন। দর্শক, শেখ হাসিনা হঠাৎ করে কেন 6 মাসের মধ্যে ফেরার কথা বলছেন, এই প্রশ্নটি গত 2-1 দিন ধরে বাংলাদেশের রাজনীতির
অলিগলিতে বেশ আলোচনা হচ্ছে। শেখ হাসিনার অডিও বার্তায় সবচেয়ে আলোচিত বিষয়টি হলো তার দেওয়া সুনির্দিষ্ট সময়সীমা 6 মাস। একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে যেখানে তার নিরাপত্তা এবং আশ্রয় নিয়ে প্রতিনিয়ত কূটনৈতিক টানাপোড়েন চলছে, সেখানে তিনি কিভাবে এত সুনির্দিষ্ট সময় দিলেন? রাজনৈতিক বিশ্লেষক এবং গোয়েন্দা সূত্রগুলো এই 6 মাসের হিসাবকে কয়েকটি ভিন্ন আঙ্গিক থেকে দেখছেন। শেখ হাসিনার এই ঘোষণার ঠিক আগেই ভারতের পশ্চিমবঙ্গে এক বড় ধরনের রাজনৈতিক ভূমিকম্প ঘটে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি প্রথমবারের মতো কলকাতার ক্ষমতায় বসেছে। শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, মিজোরাম, ত্রিপুরা ও আসাম মানে বাংলাদেশের 3 দিকে সীমান্ত রাজ্যগুলোতে এখন ডাবল গেরুয়া সরকার, মানে কেন্দ্র আর রাজ্যগুলোতে বিজেপির জয় জয়কার। ডাবল গেরুয়া সরকার ক্ষমতা আসার পর তিনি কেন এমন সময়সীমার কথা উল্লেখ করলেন, সে প্রশ্ন রাজনৈতিক আলোচনাগুলোতে উঠে আসছে। শেখ হাসিনার সাথে শুভেন্দু অধিকারীর সম্পর্ক কেবল রাজনৈতিক নয়, বরং আদর্শিক এবং কৌশলগত। শুভেন্দু অধিকারী প্রকাশ্যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছেন এবং তাকে প্রগতিশীল মুসলিম ও বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে উল্লেখ করেছিলেন। এদিকে পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয় ওই দলের সভাপতি নীতিন নবীনকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সূত্রগুলো বলছে 7 মে বৃহস্পতিবার রাতে নীতিন নবীনকে টেলিফোনে শুভেচ্ছা জানান শেখ হাসিনা। পাশাপাশি পশ্চিমবঙ্গের 2 বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যকেও শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা বিজেপির আর এক নেতার মাধ্যমে বিজেপির পক্ষে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত শিশির বাজোরিয়ার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি পশ্চিমবঙ্গের মসনদে বসার পরপরই পুশিন এবং সীমান্তে বেড়া দেওয়ার ইস্যু নিয়ে 2 দেশের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। এটি যদি বেশি দূর গড়ায় তাহলে সীমান্ত ব্যবস্থাপনা এবং গোয়েন্দা সহযোগিতার ক্ষেত্রে দিল্লি ও ঢাকার মধ্যে যে বর্তমান ছন্দ রয়েছে তাতে ব্যত্যয় ঘটতে পারে। গত 7 মে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন এমন 2 নেতা বলেছেন, ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর বিএনপি সরকার বর্তমানে রাষ্ট্র সংস্কার এবং অর্থনৈতিক পুনর্গঠনের একটি চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ উৎপাদন ব্যাহত হওয়ার ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের নাভিশ্বাস তুলেছে। ওই নেতা দাবি করেছেন, শেখ হাসিনা মনে করেন আগামী কয়েক মাসের মধ্যে বিএনপি সরকারের জনপ্রিয়তা যখন হানিমুন পিরিয়ড শেষে কমতে শুরু করবে এবং ছোটখাটো জনরোষ দেখা দেবে, তখন সেই সুযোগটি কাজে লাগাবে আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন, শেখ হাসিনা 1981 সালের 17 মে যখন দেশে ফিরেছিলেন তখন তিনি একটি প্রতিকূল সামরিক সরকারের শাসনের মুখে ছিলেন। তখনও রাষ্ট্রপক্ষ শেখ হাসিনার ফেরার বিরুদ্ধে ছিল, কিন্তু তার জনসমর্থনের কারণে তাকে আটকে রাখতে পারেনি। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, আগামী 17 মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে দেশব্যাপী মিছিল ও শোডাউন করার প্রস্তুতি নিয়েছে দলটি। এ নিয়ে দলটির শীর্ষ পর্যায়ে একাধিক বৈঠক হওয়ার কথা জানা গেছে। দলটির একাধিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ বর্তমানে একটি সেলফ বেসড সাংগঠনিক কাঠামো অনুসরণ করছে। নিষেধাজ্ঞার কারণে তারা কোনো সমাবেশ করতে পারছে না, সেজন্য পাড়ায় পাড়ায় ছোট ছোট দোয়া মাহফিল এবং ঘরোয়া আলোচনা ও মিছিলের পরিকল্পনা করছে। এছাড়া প্রযুক্তি ব্যবহার করে একটি ভার্চুয়াল মার্চ র্যালি করার পরিকল্পনা করেছে, যেখানে শেখ হাসিনা দিল্লি থেকে সরাসরি অডিও বার্তা দিবেন। দলটির কৌশল হলো, পুলিশ যখন খুঁজতে ব্যস্ত থাকবে তখন তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে ঝটিকা মিছিল করবে এবং দ্রুত ছত্রভঙ্গ হয়ে যাবে, যা ইতিমধ্যে ঢাকার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, শেখ হাসিনার ফেরার জন্য যে 6 মাসের কথা বলেছেন সেটি সাধারণভাবে দেখতে গেলে এক ধরনের অসম্ভব বলে মনে হবে, কিন্তু এক্ষেত্রে আইনি ও কূটনৈতিক সমঝোতার মডেল যদি কাজ করে তাহলে পাশার দান রাতারাতি উল্টে যাবে। এই মডেলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ছড়ি ঘোরায় এমন পরাশক্তিগুলোর মধ্যে একটি গোপন সমঝোতা হলে শেখ হাসিনার ফেরা কেন অনেক কিছু সম্ভব বলে অনেকেই মনে করেন। বিশেষ করে ভারত ও আমেরিকার বোঝাপড়া এক্ষেত্রে যে বেশ গুরুত্বপূর্ণ, সেটি এখন বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় বেশ ওপেন সিক্রেটের একটি বিষয়। এই মডেলের অধীনে ভূ রাজনৈতিক পরাশক্তিগুলোর মধ্যে সমঝোতা হলে দেশীয় রাজনীতির ভেতরে মোড়ও ঘুরে যাবে। সেটির লক্ষণ এরই মধ্যে দেখা গেছে। যেমন ইউনুসের আমলে বাংলাদেশের বেশ ভারত বিরোধী স্লোগান শোনা গিয়েছিল, এমনকি ভারতীয় দূতাবাসের কিছু কার্যালয়ে হামলার চেষ্টাও হয়েছিল। কিন্তু হঠাৎ করে দিল্লি না ঢাকা স্লোগান একেবারেই ম্রিয়মাণ হয়ে গেছে। আবার মার্কিন বাণিজ্য চুক্তিটি বাংলাদেশের জন্য বড় ক্ষতির কারণ হবে এমন তথ্য উপাত্ত পাওয়ার পরও প্রধান রাজনৈতিক দলগুলো ভাসুরের নাম যেমন মুখে আনা অন্যায়, তেমনি তারা এ বিষয়ে চুপচাপ আছে।
আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, নির্বাচনের আগে মার্কিন প্রশাসন থেকে শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সেটি নিয়ে মার্কিন প্রশাসন থেকে বেশ তৎপরতাও ছিল। কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতা ও তৃণমূল থেকে কোনো সাড়া তখন মেলেনি। শেষ পর্যন্ত আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন হয়। শর্ত ছিল নির্বাচনের পর দলটি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। অনেকেই মনে করছেন ওই সমঝোতার অংশ হিসেবে নতুন করে ভূ রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে তৎপরতা শুরু হতে পারে। বিএনপি নীতি নির্ধারকদের কেউ কেউ মনে করেন শেখ হাসিনার এই 6 মাস কর্মীদের মনোবল ধরে রাখার কৌশল হতে পারে। তবে দলটির শীর্ষ কিছু নেতা মনে করেন প্রেক্ষাপট বিবেচনা করলে তার এই সময়সীমা প্রথমবারের মতো উল্লেখ করা বিশেষ বার্তা বহন করে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী